ভূতের গল্প। আজকের গল্প শতাব্দীর ওপর থেকে। হুগলি জেলা সম্পর্কে একটি প্রাচীন কাব্যে এই রকম উল্লেখ আছে: গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতুল। কাব্যের উক্তিতে কতখানি স্থান মাহাত্ম্যের কথা বলতে চাওয়া হয়েছে জানি না, তবে হুগলির প্রাচীনত্ব বিষয়ে সংশয়ের কোনো কারণ নেই। কবি যদি এই ক্ষেত্রে ত্রিবেণীর কথা মনে রেখে বলে থাকেন তাহলে আলাদা, কিন্তু আদি সপ্তগ্রাম, যা একদা মুসলমান যুগেরও আগে অতি সম্পন্ন স্থান ছিল, তার কথাও মনে রাখা দরকার। কিন্তু ইতিহাস আমাদের আলোচ্য বিষয় নয়, যদিও একসময় ঐতিহাসিক প্রয়োজনেই আমি হুগলি জেলার বিভিন্ন স্থানে স্থানে ঘুরে বেড়িয়েছি। সেই ঘুরে বেড়ানোর কাজটা খুব সহজ ছিল না। শহরে বন্দরের ঘোরাঘুরি অনেক সুবিধা, পকেটে টাকা থাকলেই সেখানে পান্থশালায় খাদ্য আর আশ্রয়ের অভাব হয় না। পান্থশালা বলতে আমি হোটেল রেস্তোরাঁর কথাই বোঝাচ্ছি। প্রায় বছর 15 আগের কথা। কলকাতার এক বিশিষ্ট পণ্ডিত ব্যক্তির বাড়িতে আমি একজনের সাক্ষাৎ পাই, যার একটি নেশা প্রাচীন মুদ্রা সংগ্রহ করা। এই মুদ্রা সংগ্রহকারী ভদ্রলোকের সঙ্গে যখন আমার পরিচয়, তখন তার কাছে আমি একটি লক্ষণ সেন আমলের স্বর্ণমুদ্রা দেখতে পাই। তিনি আমাদের কাছে অকপটে স্বীকার করলেন, মুদ্রাটি তিনি মহানাদ গ্রামের গঙ্গার ধার থেকে কিঞ্চিত দূরে একটি পোড়ো ভিটার ধুলো থেকে আবিষ্কার করেন। ভদ্রলোকের এইরকম আরও কিছু সংগ্রহ আছে আমি দেখেছি। ভদ্রলোকের নাম প্রাণনিধি বন্দ্যোপাধ্যায়। আজকাল সচরাচর এইরকম নাম বড় একটা দেখা যায় না। প্রাণনিধিবাবুকে প্রথম আমি নিতান্ত একজন মুদ্রা সংগ্রহের নেশাগ্রস্ত ব্যক্তি বলেই মনে করেছিলাম, কিন্তু তাঁর সঙ্গে কিছু আলাপ আলোচনার পরেই বুঝতে পেরেছিলাম তিনিও একজন ইতিহাসবেত্তা পণ্ডিত ব্যক্তি। এমনি সাধারণভাবে তাঁর সঙ্গে আলাপ জমানো খুবই কঠিন। কথা বলতে বলতে তিনি হঠাৎ চুপ করে যান, দীর্ঘ সময় অন্যমনস্ক থাকেন এবং ঘন ঘন নস্যি টানেন। তাঁর আচরণের মধ্যে আর কিছু কিছু ব্যাপার আছে যার থেকে মনে হয় তিনি কিছুটা ছিটগ্রস্ত লোক, যদিও তিনি আদৌ তা নন। আসলে তাঁর চিন্তার গভীরে বহমান নানা অন্তঃস্রোতের জটিলতাই এর কারণ। মনে মনেই তিনি যার জট খুলতে সচেষ্ট হন। প্রাণনিধিবাবু মহানাদেরই এক প্রাচীন পরিবারের একমাত্র বংশধর। প্রায় 40 বয়স হওয়া সত্ত্বেও তিনি বিয়ে করেননি। ইতিপূর্বেই আমার জানা ছিল মহানাদ গ্রামে গঙ্গার ধারে নাকি বিশাল এক শঙ্খ সমুদ্র থেকে ভেসে আসে। তার ভিতর বায়ু প্রবেশ করলেই মহানাদ ধ্বনিত হতো। সেই থেকেই গ্রামের নাম মহানাদ। আমি হুগলি জেলার নানা স্থানে ঘুরে বেড়িয়েছি শুনে প্রাণনিধিবাবু আমাকে তার মহানাদ গ্রামের বাড়িতে আতিথ্য গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। আমি বিশেষ কৃতজ্ঞতা বোধ করেছিলাম। প্রাণনিধিবাবুর সঙ্গে কলকাতায় সাক্ষাতের মাসখানেক পরে আমি বিনা সংবাদেই একদিন তার গ্রামে গিয়ে উপস্থিত হলাম। ভেবেই রেখেছিলাম প্রাণনিধিবাবুর দেখা পাই ভালো, নচেত গুপ্তিপাড়া অঞ্চলে ঘুরে রাত্রের গাড়িতেই কলকাতায় ফিরে আসব। পরে আবার পত্রে যোগাযোগ করা যাবে। মহানাদ অতি প্রাচীন গ্রাম এবং একসময়ে বিশেষ সম্পন্ন ছিল। অতি প্রাচীন হলেই যা হয় তাই। ধ্বংসাবশেষের বহু চিহ্ন ছড়ানো, পোড়ো অট্টালিকা, ভাঙা মন্দির, বট অশ্বত্থের আক্রমণে সব কিছু ধ্বংসোন্মুখ। বেলা 10টাতেই ঝিঁঝির ডাকে নিঝুম মনে হতো। বিশাল ভগ্ন ইমারতগুলো দেখলেই অনুমান করা যায় গৃহবাসীরা এখন প্রবাসী। সারা দেশের নানান জায়গায় চাকুরি ও ব্যবসা উপলক্ষে ছড়িয়ে পড়েছে। ভাঙা পোড়ো অট্টালিকা এখন বাস্তুসাপ গোখরোর নিশ্চিত বিচরণ ক্ষেত্র। 2-4টি ভাঙা পোড়ো বাড়িতেই দেখা যায় দরিদ্র বংশধরেরা এখনও কেউ কেউ টিকে আছে, তাও নিতান্ত যেন দায়ে পড়ে। অন্যান্য দরিদ্র গৃহস্থের কুটিরও কিছু কম নেই। সম্ভবত তারা কৃষি ও মৎস্যজীবী শ্রেণীর। সমস্ত প্রাচীন বাড়ি যে একেবারে ভেঙে পড়েছে এমন কথা বলা যায় না, এবং সেই সব প্রাচীন অট্টালিকায় এখনও মানুষের বাস বোঝা যায়। বড় বড় পুকুর, অধিকাংশ ঘাট ভাঙা শ্যাওলায় বিবর্ণ, ফাটলে ফাটলে সাপের অস্তিত্ব যেন স্বাভাবিকভাবেই মনে আসে। জল ও সবুজ পানায় ভর্তি। কিন্তু প্রাণনিধিবাবুর বাড়ি কোনটি এবং কোন পাড়ায় আমি খুঁটিনাটি বৃত্তান্ত সংগ্রহ করে রাখিনি। গ্রামের পথে লোকজনদের দেখাও তেমন পাচ্ছি না যাকে জিজ্ঞাসা করা যায়।
এক আধজন যাদের দেখছি হয় স্ত্রীলোক, না হয় ঘাটে মাঠে খাটা মানুষ। একটু ভদ্রগোছের লোক পেলে সুবিধা হয়। চলতে চলতে ইতিমধ্যেই বার কয়েক চমকে উঠেছি রাস্তার দুপাশের ঝোপে হঠাৎ সরসর শব্দে। তারপর তাকিয়ে দেখেছি জঙ্গলের ভেতর দিয়ে গোসাপ হিসহিস করে চলে যাচ্ছে। একটি লোকের দেখা পেলাম, ছাতা মাথায়, ময়লা ধুতি পাঞ্জাবি পরা, চশমা চোখে, প্রৌঢ়। তাকে জিজ্ঞাসা করলাম, প্রাণনিধি বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাড়ি কোথায় বলতে পারেন? ভদ্রলোক অনুসন্ধিৎসু চোখে আমার দিকে তাকালেন। দেখবার কিছু ছিল না, আমারও ধুতি পাঞ্জাবিই সম্বল, বাড়তির মধ্যে চোখের সানগ্লাস আর ঘাড়ে কাপড়ের ব্যাগ ঝোলানো। ভদ্রলোক বললেন, প্রাণনিধি মানে পানুর কথা জিজ্ঞেস করছেন? মাথাটা একটু তো মানে বায়ুগ্রস্ত, বেথা করেনি, তার উপর বেশি লেখাপড়া শিখলে যা হয়। ছেলে অবশ্যই ভালো। আমি তাড়াতাড়ি বললাম, ছেলে না, উনি একজন। ভদ্রলোক আমাকে থামিয়ে দিয়ে বললেন, ভদ্রলোক এই তো। তা অন্যের কাছে যাই হোক, পানু আমাদের কাছে ছেলে মানুষই। কিন্তু আপনি একটু ভুল রাস্তায় এসেছেন। এ কি আর ছোটোখাটো গ্রাম? চলুন, আপনাকে আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। আমাকে ওদিকেই যেতে হবে। ভদ্রলোকের কথা যথার্থই মনে হলো। গাঁয়ের ছেলেদের বয়স বড়দের কাছে কোনো দিনই বাড়ে না। পথে চলতে চলতে ভদ্রলোক আমার বিষয়ে অনেক কথাই জিজ্ঞাসা করলেন। যতটা সম্ভব তাঁর কৌতূহল নিবারণ করলাম। তিনি নিজেই তার নাম বললেন, বৃন্দাবনচন্দ্র মুখোপাধ্যায়, প্রাইমারি স্কুলের শিক্ষক। প্রাণনিধিবাবুর বিষয়ে বললেন, পানু ছেলেটি পণ্ডিত, এমএ পাস করেছে, কিন্তু মাথাটা তেমন ঠিক নেই, বিয়ে থা করেনি, বিরাট ভুতুড়ে বাড়িতে একা পড়ে আছে। তবে হ্যাঁ, গুণী ছেলে। ওর যা সঞ্চয় তা একটা জাদুঘরের মতো। কত পুরানো জিনিস যে জোগাড় করেছে তার ঠিক নেই। তবে ও সেসব কারোকে দেখাতে চায় না। একটা ঘরের মধ্যে সব বন্ধ করা আছে। ভদ্রলোক হঠাৎ গলা নামিয়ে বললেন, একদিন হয়তো দেখা যাবে ডাকাতরা ওকে মেরে রেখে সব নিয়ে চম্পট দিয়েছে। কিছুই বলা যায় না তো। যা দিনকাল পড়েছে, বুঝলেন তো? বুঝেছি বুঝেছি। এবং বৃন্দাবনবাবু খুব একটা অন্যায়ও বলেননি বোধ হয়। প্রাচীন দামি নামি সংগৃহীত বস্তু যদি এইরকম গ্রামের কোনো ঘরে থাকে, তবে বিপদ আপদ ঘটা খুব স্বাভাবিক। কিন্তু প্রাণনিধিবাবু প্রাণ ধরে কিছুতেই সেই সব সরকার কিংবা বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দিতে রাজি নন। তার বক্তব্য, ওইসব জায়গায় নাকি আরও বড় শিক্ষিত ডাকাতদের ভিড়। যাই হোক, বৃন্দাবনবাবুর সঙ্গে আমি সুদীর্ঘ প্রাচীর বেষ্টিত একটি বাড়ির সামনে এসে দাঁড়ালাম। মনে হলো 10-12 বিঘা জমি পাঁচিল দিয়ে ঘেরা, যার অনেক জায়গায় নোনা ধরে অশ্বত্থের চারা গজিয়ে ক্ষয় হতে বসেছে, যার ভেতরে নানা গাছপালা ঘেরা, দরজা জানালা বন্ধ, দোতলা নিঝুম বাড়ি চোখে পড়ছে। আমাদের সামনে অর্ধবৃত্তাকার খিলানের নিচে মোটা মোটা গজাল পোতা, সেকালের ভারী পাল্লার বড় দরজা, ভেতর থেকে বন্ধ। বৃন্দাবনবাবু সন্দেহ প্রকাশ করলেন, পানু কি বাড়িতে আছে? কড়া নেড়ে দেখা যাক। পাগলের ডিম কোথায় হয়তো ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞেস করলুম, প্রাণনিধিবাবু কি একেবারেই একা থাকেন? তার রান্নাবান্না ঘরদোরের কাজকর্ম কে করে? বৃন্দাবনবাবু বললেন, সেসব কাজের জন্য একটি লোক আছে, মাঝবয়সী বুড়ো, এই গাঁয়ের লোক, নাম কড়ি বৈরাগী। সেই পানুর সব কাজ করে খায় থাকে। তিনি আবার দোরের কড়া দিয়ে চিৎকার করে ডাকলেন, পানু আছে নাকি হে, ও পানু! তার চিৎকার সঙ্গে সঙ্গেই ভেতরের ভারী হুড়কো খোলার শব্দ হলো। দরজা খোলার পরে দেখতে পেলাম ছোটোখাটো ধুতি পরা, গায়ে শুকনো গামছা জড়ানো বয়স্ক লোক। মাথায় বড় বড় বাবরি কাঁচা পাকা চুল, গোঁফ দাড়ি কামানো, কণ্ঠি, কপালে ও নাকে তিলক কাটা। বৃন্দাবনবাবু বললেন, এই যে কড়ি, পানু আছে? উনি কলকাতা থেকে এসেছেন পানুর সঙ্গে দেখা করতে। কড়ি বৈরাগী ঘাড় কাত করে অতি কোমলভাবে বলল, আছেন, আপনি বসুন। বৃন্দাবনবাবু বিদায় নিলেন। তাকে ধন্যবাদ দিয়ে আমি বাড়ির দরজায় দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকে ডান দিকে দেখলাম ঠাকুর দালান, পাশেই অতি প্রাচীন একটি চারচালা মন্দির, সংলগ্ন আরও দুটি ছোট ছোট মন্দির, সবই ধ্বংসোন্মুখ। আশেপাশে আম, জাম, নারকেল গাছ। কড়ি বৈরাগী দরজা বন্ধ করে আমায় ডাকল, আসুন বাবু। কড়ি বৈরাগীর কথার উচ্চারণ পরিচ্ছন্ন, স্বর কোমল, তাকে ভক্ত মানুষ বলে মনে হয়। সে আমাকে ঠাকুর দালানের উত্তর দিকে একটি একতলা বাড়ির দিকে নিয়ে গেল।
মূল দোতলা বাড়ি থেকে সেটি বিচ্ছিন্ন। একতলা বাড়িটির সামনে বারান্দা, ছাদ ঢাকা। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই একটি খোলা দরজা দিয়ে প্রাণনিধিবাবু বেরিয়ে এলেন। আমাকে দেখে খুব একটা বিস্মিত হলেন না, একটু হেসে বললেন, ওহো, আপনি কোনো চিঠিপত্র দিয়েছিলেন নাকি? সংকুচিত বললাম, না, চিঠি না দিয়েই চলে এলুম। ভাবলাম আপনার সঙ্গে দেখা হয়ে যায় ভালোই, তা না হলে আজ অন্যদিকে ঘুরে চলে যেতাম। প্রাণনিধিবাবু আমায় ঘরে নিয়ে গেলেন। পুরানো বিরাট ঘর, স্থানে স্থানে পলেস্তারা খসে পড়েছে। পূব দিকের জানালা ঘেঁষে এক পাশে একটি বড় টেবিল, খান কয়েক পুরানো চেয়ার, টেবিলের উপর লেখার কাগজ, কলম, কিছু বইপত্র দেখে মনে হয় প্রাণনিধিবাবু বোধহয় লেখাপড়া করছিলেন। সংকুচিত হয়ে বললাম, আপনি নিশ্চয়ই কাজে ব্যস্ত ছিলেন, আমি এসে ব্যাঘাত ঘটালাম। প্রাণনিধিবাবু বললেন, এমন কিছু না, আমার কাজ তো সারাদিন মাস বছর লেগে আছে। কদিন ধরে ভাবছি একটু গৌড় আর পান্ডুয়া যাই, সময় পেলে আপনাদের কুমড়াকাটা গ্রামেও একবার ঘুরে আসতে পারি। কামরূপ জেলার কুমড়াকাটা গ্রামের নাম আমার জানা। নরকাসুর আর কামাখ্যা দেবীর একটি বিশেষ কিংবদন্তি সেই গ্রামকে নিয়ে প্রচলিত আছে। কিন্তু প্রাণনিধিবাবু সেখানেই যাবেন কেন? জিজ্ঞাসাটা মনে মনেই রাখলাম। তিনি আবার বললেন, তবে এখনই কোনো ব্যস্ততা নেই, কড়ি বৈরাগীর দিকে ফিরে আমার আহারাদির বন্দোবস্ত করতে বললেন। আমি ভদ্রতা করে বললাম, থাক না, আমি চারদিক একটু দেখে শুনে। প্রাণনিধিবাবু বললেন, এসেছে যখন একদিন থেকে আশেপাশে ঘুরে যান, অসুবিধা তো কিছু নেই। খাওয়া দাওয়ার একটু কষ্ট হবে, আমার এখানে নিয়মিত ডাল ভাত ছাড়া আর কিছুই পাবেন না। আমি বললাম, যথেষ্ট। প্রাণনিধিবাবু আমাকে পাশের ঘরে নিয়ে গেলেন। কাঠের পাল্লার নিশ্ছিদ্র আলমারি খুলে অতি সাবধানে রক্ষিত কয়েকটি পুঁথি পুস্তকের সংগ্রহ দেখালেন। আপনি ইচ্ছে করলে আপনার মনোমতো বিষয়ের বই পড়তে পারেন। ধন্যবাদ। হ্যাঁ? প্রাণনিধিবাবু বিস্ময়ে যেন চমকে উঠে আমার দিকে তাকালেন। তারপর বললেন, ও হ্যাঁ, বুঝেছি। তার কথার ভঙ্গিতে আমারই চমকে ওঠার অবস্থা। তারপরে তিনি আমাকে নিয়ে একতলা বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে গেলেন। সেই দিকে বিশাল বাগান ও পুকুর, মূল বাড়ির একটা পেছন দিক। ঠিক দিক দিয়েই তিনি আমাকে নিয়ে ছোট একটি দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, একটু অন্ধকার দেখে আসবেন। প্রায় 200 বছরের পুরানো বাড়ি, এখনও যে টিকে আছে তাই যথেষ্ট। অতি যথার্থই কথা। অন্ধকার কেবল নয়, বেশ ঠান্ডা, ভেজা ভেজা নোনা ইটের গন্ধ ছড়ানো। তিনি বিভিন্ন সরু দালানের ভেতর দিয়ে চলেছেন, আর ছায়াতে দেখতে পাচ্ছি অনেক ঘর, সব ঘরের দরজা বন্ধ। একটি ঘর দালানোর প্রান্তে দোতলায় ওঠা সিঁড়ির কাছে দাঁড়িয়ে গলা চড়িয়ে ডাকলেন, কড়ি, কড়ি। মনে হলো দেওয়ালের ওপাশ থেকে কড়ির গলা শোনা গেল। যাই বাবা। দেখলাম ডান দিকের একটি দরজা খুলে কড়ি বৈরাগী ঢুকলো। প্রাণনিধিবাবু বললেন, দোতলার সব ঘর খোলা আছে তো? তালার চাবি দেওয়া নেই তো? না, শুধু শিকল তোলা আছে। আসুন। আমি প্রাণনিধিবাবুকে অনুসরণ করলাম। দোতলায় ওঠা সিঁড়ি, কিন্তু তার মধ্যেই গোটা কয়েক পাক দিতে হলো। দোতলায় উঠে চৈত্র দিনের আলো দেখতে পেলাম। তিনি বড় চওড়া দালানের দরজা খুলে দিতেই দক্ষিণা বাতাস বয়ে গেল। সেই বাতাসে পেলাম একটি মৃদু মধুর সুবাস, কনক চাঁপার গন্ধ। প্রাণনিধিবাবু বড় দালানের মাঝামাঝি একটি দরজা খুলে স্বল্প পরিসর আর একটি দীর্ঘ দালান ঢুকলেন। দুপাশে ঘর, দরজা বন্ধ। তিনি এই স্বল্প পরিসর দালানের শেষ প্রান্তে গিয়ে আর একটি দরজা খুললেন। সামনেই বারান্দা, উত্তর দিকের বাগান আর পুকুর দেখা যাচ্ছে। আবার আমার ঘ্রাণে একটি মিষ্টি গন্ধ পেলাম। এটিও চেনা গন্ধ, বাতাসি ফুলের গন্ধ। এখন মৃদু, কিন্তু সন্ধ্যাবেলায় এই গন্ধ নিশ্চয়ই অনেক তীব্র হবে। প্রাণনিধিবাবু হঠাৎ বলে উঠলেন, অর্থহীন। বারান্দা থেকে আবার ঢুকে পূবের একটি দরজার শিকল খুললেন। অন্ধকার ঘর। তিনি ভেতরে ঢুকে দুটি জানালা ও একটা দরজা খুলে দিতেই ঘরে আলো ঢুকল। সেই আলোয় দেখলাম ঘরের এক পাশে প্রাচীন উঁচু খাট, তার উপরে বিছানা পাতা এবং তা মোটামুটি পরিষ্কার। প্রাণনিধিবাবু বললেন, কয়েকটা ঘর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, আপনি এ ঘরে শোবেন। উত্তর দিকের বারান্দা দিয়ে পায়খানায় যাওয়া যাবে। আমি থাকি বড় দালানের পূব দিকের ঘরে। এই ঘরে আপনার অসুবিধে হবে না তো? আমি ব্যস্ত হয়ে বললাম, না না না, অসুবিধা হবে কেন?
কিন্তু আপনি তখন অর্থহীন শব্দটা বললেন কেন? বাড়ি করার মানে হয় মশাই ইট কাঠের স্তূপ। আমি হেসে বললাম, আপনার পূর্বপুরুষরা হয়তো বংশধরদের সুখে থাকবার জন্যে এইসব করেছিলেন। তখন জানতেন না বাড়ি এই রকম খালি পড়ে থাকবে। প্রাণনিধিবাবু বললেন, বংশধরেরা সবাই থাকলে অবশ্য বাড়ি খালি পড়ে থাকার কথা নয়, কিন্তু অনেকেই গত 4 পুরুষ ধরে উত্তরপ্রদেশের নানান জায়গায় ছড়িয়ে আছে। কিন্তু তিনি নিজে কেন এখনও এই গ্রামের বাড়ি আগলে বসে আছেন তা বললেন না। ঘর থেকে বেরিয়ে তিনি উত্তর দিকের দরজাটা বন্ধ করে দিয়ে বললেন, আপনি যখন বারান্দায় যাবেন তখন ঘরের ভেতর দিয়েই যাবেন। ইচ্ছে হলে এই দালানের দরজাও খুলতে পারেন। আমাকে সব দেখিয়ে শুনিয়ে প্রাণনিধিবাবু আবার নিচে নেমে এলেন। তার সংগ্রহশালা আমাকে দেখালেন না, আমিও কিছু বললাম না। প্রাণনিধিবাবু আমায় বাইরে একতলা বাড়িতে রেখে স্নান করে কাপড় বদলে এলেন। তারপর খেতে বসলাম, একান্তই নিরামিষ। করিবৈরাগীর হাতের রান্নাটি ভালো। অতঃপর বিশ্রাম। দোতলায় যাওয়ার আগে আলমারি থেকে আমি একটি তুলট বাঁধানো হাতে লেখা প্রাচীন পুঁথি পড়বার জন্য নিলাম। নাম আত্মা পরলোক সম্বন্ধ। চৈত্রের নিদাঘের একটি বিশেষ মাদকতা আছে। পূবের জানলা দিয়ে হাওয়া বাসছিল। ঘরের খাটের বিছানায় তুলট কাগজের হাতে লেখা পুঁথি পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটি শব্দে ঘুমটা ভেঙে গেল। মনে হলো ঘরের মধ্যে কেউ পায়জোর পায়ে ঝুমুর ঝুমুর শব্দে ঘুরে বেড়াচ্ছে। তাকিয়ে দেখলাম দিনের আলো ঘরে, কিন্তু শব্দটা যেন তখনও মেঝের উপর দিয়ে ঝুমঝুম শব্দে হেঁটে খোলা দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আমি বালিশ থেকে মাথা তুলে তাকালাম, কিছুই দেখতে পেলাম না। শব্দও থেমে গেল। উঠে বসে ভাবলাম হয়তো কোনো স্বপ্ন দেখছিলাম, কিন্তু কিছু মনে করতে পারলাম না। দেখলাম বালিশের কাছে পুঁথিটি তেমনি রয়েছে, আর তার পরে মনে হলো আদৌ কিছু শুনেছি কি? নিশ্চয়ই না। বাঁ হাতের মণিবন্ধে ঘড়িটা পড়া ছিল। সময় দেখলাম 3টে বেজেছে। তখন একটু তন্দ্রার ভাব রয়েছে। আবার বালিশে মাথা দিলাম। একটু পরেই মনে হলো সেই ঝুমঝুম শব্দ কানে আসছে, কিন্তু অনেক দূর থেকে, যেন সামনের চওড়া দালানে পায়জোর বা বাজুবদ্ধ পরে কেউ হেঁটে বেড়াচ্ছে। শব্দ বেশ হালকা, যেন শিশুর পায়ের মতো। কিন্তু এই বাড়িতে শিশু বা নারীর কোনো অস্তিত্ব আছে বলে তো শুনিনি। তবে এই শব্দ কার, কিসের? আমি এখন পূর্ণমাত্রায় জাগ্রত। শুনতে ভুল হওয়ার কোনো কারণ নেই। মুহূর্তেই আমার সকল ইন্দ্রিয়কে সচকিত করে দিয়ে দক্ষিণের বড় ঘর থেকে ঝুমঝুম শব্দে স্বল্প পরিসর দালান দিয়ে এই ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আড়ষ্ট হয়ে শুয়ে রইলাম। কে আসছে বা কে আসতে পারে এইরকম ঝুমঝুম শব্দ করে? আমি স্পষ্ট টের পেলাম ঝুমঝুম শব্দ যেন আমার ঘরের দরজার সামনে এসে চুপচাপ দাঁড়ালো। আমি আস্তে আস্তে মাথা তুলে দরজার দিকে তাকালাম। আশ্চর্য, কেউ কোথাও নেই। খোলা দরজা। দক্ষিণ দিক থেকে দালানের দীর্ঘ সরু আলো এসে পড়েছে। শুয়ে থাকতে পারলাম না, উঠে বসলাম। একটু অপেক্ষা করে খাট থেকে নেমে দরজার কাছে গিয়ে দক্ষিণ দিকে উঁকি দিলাম। কেউ নেই। মুখোমুখি বন্ধ ঘরগুলোর মাঝখানের সরু দালানে দক্ষিণের বাতাস ঢুকে নিষ্ক্রমণের পথ খুঁজে না পেয়ে যেন এক রকমের হাহাশ্বাস তুলেছে। আমি সরু দালান পেরিয়ে দক্ষিণের বড় দালানে গেলাম। আমার বাঁ দিকেই একটি ঘরের দরজা খোলা এবং অংশত দৃষ্ট থাকে। প্রাণনিধিবাবুর শায়িত শরীরের অংশবিশেষ চোখে পড়ল। কাছে গিয়ে দরজার সামনে থেকে দেখলাম তিনি গভীর দিবা নিদ্রায় মগ্ন। দরজার কাছ থেকে ফিরতে উদ্যত হতেই সরু দালানে ঝুমঝুম হালকা শব্দ শুনতে পেলাম। অথচ আমি বড় দালানের দক্ষিণ খোলা জানলার আলোতে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে সরু দালানের ভেতর দিয়ে সেই শব্দ যেন এদিকেই এগিয়ে আসছে। আমি থমকে দাঁড়ালাম। দৃষ্টি সরু দালানের দরজার দিকে নিবন্ধ। শব্দ এগিয়ে আসতে লাগলো। আমার বুকের তাল দ্রুত হয়ে উঠল, কিন্তু একটি দেখবার প্রত্যাশায় আমার সমস্ত ইন্দ্রিয় আমার দৃষ্টিতে কেন্দ্রীভূত হলো। কিন্তু সরু দালানের দরজার কাছে এসেই আড়ালে সেই শব্দ থমকে দাঁড়িয়ে পড়ল। আমি দ্রুত পায়ে দরজার কাছে গেলাম। কেউ নেই, দালান শূন্য। অভাবিত ব্যাপার। আমি ডাইনে বাঁয়ে সামনের দিকে তাকালাম। কোথাও কোনো জনপ্রাণীর চিহ্ন নেই, যেন জেগে স্বপ্ন দেখার মতো। মুখ ফিরিয়ে প্রাণনিধিবাবুর ঘরের দিকে দেখলাম, একই দৃশ্য। সেই মুহূর্তেই সিঁড়ির মুখে ঝুমঝুম শব্দ জেগে উঠল।
এবং শব্দ যেন সিঁড়ি দিয়ে নামতে লাগলো। আমি এগিয়ে গেলাম, শব্দ অনুসরণ করে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। ঝুমঝুম শব্দ সিঁড়ির নিচে অবধি গিয়েই স্তব্ধ হয়ে, আর আমি শুনলাম টং টং করে একতারা বাজছে সিঁড়ির পাশের দেওয়ালের আড়ালে। সেই দিকে একটা দরজা আছে, সেটা ভেজানো। আমি একরাশ ঝংকারের সঙ্গে গম্ভীর কিন্তু কোমল স্বরের গান শুনতে পেলাম। আমি এগিয়ে গিয়ে দরজাটা আস্তে আস্তে ঠেলে খুললাম। দেখলাম কড়ি বৈরাগীর চোখ বুজে একতারা বাজিয়ে গান গাইছে। ঘরটিতে পেতল কাঁসার রান্নার বাসন সাজানো। কড়ি আমার উপস্থিতি টের পেল না। আমিও তাকে না ডেকে দরজা আস্তে আস্তে টেনে দিয়ে ফিরে দাঁড়ালাম। নিচের সব কিছুই বন্ধ ও অন্ধকার। দরজা জানলার ফুটো ফাটা দিয়ে যা সামান্য আলো আসছে, নিচের বড় দালানের মাঝখানে দোতলার মতোই ছোট দরজা রয়েছে, এদিক থেকে শিকল টেনে আটকানো। বাড়ির পেছন দিয়ে ওই দরজা দিয়ে প্রাণনিধিবাবুর সঙ্গে এদিকে এসেছিলাম। খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর কোনো শব্দ শুনতে পেলাম না। আবার উপরে উঠলাম। দীর্ঘ সরু দালানের দরজা দিয়ে ঢুকে নিজের ঘরে গেলাম এবং ঘরের উত্তর দিকের দরজা খুলে দিয়ে আবার পুঁথি নিয়ে বসলাম। খানিকক্ষণ বাদে প্রাণনিধিবাবু এলেন। সদ্য ঘুম ভাঙা চোখের ফোলা মুখ। জিজ্ঞাসা করলেন, একটু কি দিবানিদ্রা দিলেন, নাকি সেই থেকেই পড়ছেন? না, আমি ঘুমিয়েছিলাম। আমি আবার একটু না ঘুমিয়ে পারি না। চা চলবে তো? চলবে। তাহলে চলুন, মুখ ধুয়ে জামা কাপড় পরে নিচে যাই, চা খেয়ে বেরিয়ে পড়ব, একেবারে ঘুরে টুরে ফিরব। বললাম, তাই চলুন। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসতেই আমরা ফিরে এলাম। গ্রামের কোন পাড়ায় তিনি স্বর্ণমুদ্রাটি কুড়িয়ে পেয়েছিলেন তা দেখালেন। প্রাচীন গ্রাম আর গঙ্গার ধারেই আমাদের বেড়ানো সীমাবদ্ধ রইল। বাড়ির মধ্যে হ্যারিকেনের আলো। একতলায় বাইরের বাড়িতে প্রাণনিধিবাবু তার নানাবিধ বস্তুর সংগ্রহের কাহিনী শোনালেন। রাত্রি প্রায় 9:30টার সময় কড়িবৈরাগী আমাদের খেতে ডাকল। দেখা গেল রাত্রে লুচির ব্যবস্থা, সেই সঙ্গে একটু দুধ। পরদিন সকালে গুপ্তিপাড়া, বগুলা ইত্যাদি গ্রাম ঘুরে যাওয়ার প্রোগ্রাম করে শুতে গেলাম। ঘরে ঢুকে দেখলাম খাটে মশারি টাঙানো, চারদিক গোজা। হ্যারিকেন জ্বলছে, একপাশে জলের কুঁজো, কাঁসার গ্লাস। হ্যারিকেন কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ ঘুম এলো না। বাইরের গাছপালায় চৈত্র বাতাসের হু হু শব্দ, কনকচাপা আর লেবু ফুলের গন্ধ ছড়াচ্ছে। ঘুমটা ঠিক আসছিল কি না বুঝে ওঠার আগেই আবার সেই ঝুম ঝুম শব্দ ঘরের মেঝেই শোনা গেল। মনে হলো হেঁটে সেই শব্দ আমার খাটের সামনে এসে থামল। আমি বালিশ থেকে মুখ তুলে চেয়ে স্তব্ধ হয়ে গেলাম। দেখলাম ছোটোখাটো একটি ছায়া মূর্তি মশারির বাইরে আমার দিকেই যেন তাকিয়ে রয়েছে। আমি উঠে বসতে বসতেই কমানো হ্যারিকেনের আলোয় সেই মূর্তি যেন অনেকটা স্পষ্ট রূপ ধারণ করলো। দেখলাম একটি 7-8 বছরের ফর্সা মেয়ে, লাল পাড় শাড়ি পরা, কপালে এবং সিঁথে সিঁদুর, গায়ে কোনো জামা নেই, কিন্তু সর্বাঙ্গে সোনার গহনা, ঠোঁটে মিটিমিটি হাসি, ডাগর কালো চোখের স্থির দৃষ্টি আমার দিকে। কয়েক মুহূর্ত সেই চোখের দিকে চেয়ে থেকে আমি কেমন যেন আচ্ছন্নতা বোধ করলাম। দেখলাম সে আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমি মন্ত্রমুগ্ধের মতো মশারির বাইরে খাট থেকে নেমে দাঁড়াতেই বালিকা বধূ দরজার কাছ থেকে হাতছানি দিয়ে ডেকে আমাকে খিল খোলবার ইঙ্গিত করলো। আমি এগিয়ে গিয়ে দরজা খুললাম। সে আমাকে বড় দালানদের দিকে আঙুল দিয়ে দেখালো। বালিকা আমার আগে ঝুমঝুম শব্দে এগিয়ে চলেছে। আমি তাকে অনুসরণ করে চলেছি। বড় দালানে পৌঁছে সেই সিঁড়ির মুখে গিয়ে আমাকে নিচের দিকে যাওয়ার সংকেত করল। অন্ধকারে বালিকার মূর্তি কেমন করে এত স্পষ্ট ও পরিষ্কার দেখতে পাচ্ছি, সে প্রশ্ন আমার মনে একবারও জাগল না। নিচে নেমে বড় দালানের মাঝামাঝি সরু দালানের দরজার কাছে গিয়ে বালিকা দাঁড়ালো। আমাকে আবার সরু দালানের দিকে যেতে ইশারা করলো। নিজের সম্পর্কে কোনো চেতনাই আমার তখন নেই, শুধু বালিকাকে অনুসরণ করা ছাড়া। একটা ঠান্ডা বাতাসের ভেজা স্পর্শ অনুভব করলাম। সরু দালানের খানিকটা গিয়ে বালিকা আমাকে ইশারায় বাঁ দিকের একটি ঘরের মধ্যে ডাকলো। সেই ঘরে ঢুকে দেখি হ্যারিকেন জ্বলছে এবং 6টি নারী মূর্তি, সকলেই কোনো কাজে ব্যস্ত। আমি ঢুকতেই সকলে আমার দিকে তাকালো। দেখি 10 থেকে 25-এর মধ্যে বয়স এবং সকলেই বিবাহিতা। কপালে ফোঁটা, সিঁথে সিঁদুর, কারোর শুধু লাল পাড়, কারোর লালের উপর লঙ্কা দেওয়া জল কাঁচা শাড়ি পরা। কারোরই গায়ে জামা নেই। হাতে গলায় কানে নাকে পায়ে সোনার অলঙ্কার। সকলেই ফর্সা সুন্দরী।
আমার এই বালিকাটিকে নিয়ে সর্বসাকুল্যে 7 জন। সকলেই আমার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে যেন অর্থবহ হাসি হাসল। ওদের মধ্যে কেউ শিলে কিছু বাড়ছে, কেউ হামাদিস্তায় কিছু গুঁড়ো করছে, কেউ জলের পাত্রে পাথরের গ্যালাস দিয়ে জল ঢালা তোলা করছে। তাদের মধ্যে 16 বছরের একটি তরুণী হঠাৎ যেন ফুঁপিয়ে কেঁদে উঠল এবং তার বুকের আঁচল খসে পড়ল। কান্নার কোনো আওয়াজ শোনা গেল না। সে তার স্বাস্থ্যোদ্ধত তরুণী বুকে হাত দিয়ে সজোরে চাপড়াতে লাগলো। একটু বয়োজ্যেষ্ঠ আর একজন তাকে বুকে টেনে নিয়ে নানাভাবে যেন সান্ত্বনা দিতে লাগলো। সেই 7-8 বছরের বালিকাও ওদের মাঝে পড়ে কাঁদতে লাগলো। কোনো শব্দ নেই কান্নায়, কোনো রুদ্ধ কান্নার দমকা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরে সকলেই কান্না থামালো। আবার তারা যে যার কাজে ব্যস্ত হলো। তারা নিজেদের শিথিল এবং স্খলিত শাড়ি ও উদাম উন্মুক্ত অঙ্গের জন্য কেউ লজ্জিত নয় এবং নিজেদের মধ্যে নিঃশব্দে কথা বলাবলি করছে, হাসাহাসি করছে। তাদের সুবর্ণমণ্ডিত যৌবনোচ্ছল শরীরগুলো যেন বিবসনা সুন্দরীদের মতো আমার সামনে জীবন্ত প্রতিমাবৎ আচরণ করছে। তাদের কথাবার্তা, আচার আচরণ আমার খুব স্বাভাবিক লাগছে না। আমি বুঝতে পারছি আচ্ছন্নতার মধ্যেও একটি মুগ্ধতা আমার প্রাণের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। নানান বয়সের এই বিবাহিতা নারীরা কী করছে কিছুই বুঝতে পারছি না। তারা আমার খুব কাছেই, তবু যেন ধরা ছোঁয়ার বাইরে। একটা তীব্র গন্ধ আমার ঘ্রাণকে অতিমাত্রায় উত্তেজিত করে তুলতে লাগলো। তারপর আবার তারা পরস্পরকে জড়িয়ে কান্নাকাটি শুরু করলো। তাদের দীর্ঘ কেশরাশি আলুলায়িত, শাড়ির কোনো স্থিরতা রইল না। প্রস্তুত তরল পদার্থ তারা পাথরের পাত্র ভরে সকলে পান করল। ক্রমে তাদের মুখে যন্ত্রণার অভিব্যক্তি ফুটে উঠতে লাগলো। তারা সকলে যেন যন্ত্রণায় ছটফট করে কুঁ করে বুক চাপড়াতে লাগলো। সকলের আগে 6-7 বছরের সেই বালিকা প্রায় নগ্নাবস্থায় সম্পূর্ণ স্থির হয়ে গেল এবং তার স্বর্ণকান্তি নীল বর্ণ ধারণ করল। একে একে সকলের দশাই এক হলো। আমার চোখের সামনে 7টি বিভিন্ন বয়সের বালিকা, কিশোরী, যুবতী চোখ বুজে মৃতবৎ পড়ে রইল এবং সকলের বর্ণই নীল হয়ে উঠল। সহসা একতারার ঝঙ্কার শুনে আমি চমকে উঠলাম এবং মুহূর্তেই আমার চোখের সামনে দৃশ্য অপসারিত হলো। দেখলাম আমি একটা অন্ধকার ঘরে ভূতগ্রস্তের মতো যেন সদ্য স্বপ্ন ভেঙে জেগে অবাক হয়ে দাঁড়িয়ে আছি। কেবল একটা চামচিকে ফরফর করে আমার চারপাশে প্রদক্ষিণ করে বেড়াচ্ছে। আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। তৎক্ষণাৎ ঘরের বাইরে এলাম। সরু দালানে পা দিতেই দক্ষিণের বড় দালানে নজর পড়ল। ভাঙা দরমার ফাঁক দিয়ে সেখানে ভোরের আলোর ইশারা চোখে পড়ছে। একতারার শব্দও ওদিক থেকেই আসছে। আমি দ্রুতপদে বড় দালানে গেলাম এবং দেখলাম কড়ি বৈরাগী দালানের বড় দরজার সামনে বসে একতারা বাজিয়ে গান গাইছে। তার চোখ বোঝা, সে আমাকে দেখতে পেল না। তার গানের কথাগুলো শুনলাম। আমি প্রায় মিনিট খানেক দাঁড়িয়ে তার গান শুনলাম। আবার বড় দালানের ভেতর দিয়ে বাঁ দিকে তাকালাম। আলো নেই, কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। 7টি স্বর্ণ প্রতিমাবৎ নারী তো দূরের কথা, অথচ সারা রাত আমার একভাবে দাঁড়িয়ে কেটে গিয়েছে। আমি আমার শোবার ঘরের চেহারা দেখবার জন্য কৌতূহলী হয়ে দ্রুত পদে সিঁড়ি দিয়ে উপরে দিকে বড় দালান পেরিয়ে গেলাম। ঘরে ঢুকে দেখলাম রাত্রের সেই ঘর, হ্যারিকেন তেমনি কমানো। আমি সেখান দিয়ে মশারি ফাঁক করে বেরিয়েছিলাম। সেখানে মশারি এখনও তেমনি আলগা করা। আমার চোখের সামনে সেই বালিকার মূর্তি ভেসে উঠল, তারপর বাকি কয়জনের মূর্তিও। আমি অভাবিত বিস্ময় নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু বেশিক্ষণ পারলাম না। মনে হলো চোখ দুটো জ্বালা করছে। বুঝে আসছে। আমি মশারির মধ্যে গিয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল বেশ বেলায়। প্রায় ধড়মড় করে উঠে বসলাম। রাত্রের সমস্ত কথাই মনে পড়ল, যদিও কোনো কুল কিনারাই পাচ্ছি না এবং এখন সমস্ত ব্যাপারটা কেমন অবাস্তব আর অস্বাভাবিক মনে হচ্ছে। আমি উত্তরের দরজা খুলে বাথরুমে গিয়ে প্রাতকৃত্যাদি সেরে ঘরে ফিরে দেখলাম মশারি তোলা হয়ে গেছে। প্রাণনিধিবাবু এসে বসে আছেন খাটের উপরে। জিজ্ঞেস করলেন, রাতে ভালো ঘুম হয়েছিল? আমি নির্দ্বিধায় বললাম, প্রথম রাত্রে তেমন হয়নি, নতুন জায়গা তো, তাই বেশ বেলায় ঘুম ভাঙল। প্রাণনিধিবাবু এই বিষয়ে আর কিচ্ছু না বলে অন্য কথা বললেন। তাহলে চলুন একটু
কিছু খেয়ে ঘুরে আসা যাক। চলুন। আমরা দুপুর পর্যন্ত ঘুরে এসে স্নান খাওয়া দাওয়া সারলাম। স্বভাবতই রাত্রে ঘুম হয়নি। দিনের বেলা বড় ঘুম পেল এবং আবার সেই ঝুমঝুম শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দ ছাড়া দিনের বেলা কিছুই দেখতে পেলাম না। কেবল নিচের দালানি গিয়ে সেই শব্দ হারিয়ে গেল এবং কড়ি বৈরাগীর একতারা বাজিয়ে গান শোনা গেল। এই বিষয়ে প্রাণনিধিবাবুকে জিজ্ঞাসা করতে গিয়েও পারলাম না। আরও একটা অবাক ব্যাপার আমাকে অবাক করল। তাহলে প্রাণনিধিবাবু তার সংগ্রহশালা একবারও আমাকে দেখাবার কথা বললেন না কেন? রাত্রে ঘুমোতে যাওয়ার পরে আবার সেই বালিকার আবির্ভাব ঘটল এবং গত রাত্রের মতো হাতছানি দিয়ে আমাকে ডেকে নিয়ে গেল। আজ যেন আমার নিশি ঘোরের কৌতূহলই বেশি। আজও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 সোনার প্রতিমার সেই আচার আচরণ ও নিদ্রাভিভূত অবস্থায় নীল হয়ে যেতে দেখলাম। কিন্তু তার আগেই আমি ব্যাকুলভাবে বলে উঠলাম, তোমরা কারা? তোমরা কি করছো? জবাবে আমি কড়ি বৈরাগীর একতারার ঝঙ্কার শুনলাম এবং অন্ধকার দেখলাম। বাইরে সেই ভোরের আলো। ঘুম ভাঙল তেমনি বেলাতেই। আজ আমার কলকাতায় ফেরার দিন, অথচ 7টি স্বর্ণ প্রতিমার আকর্ষণ যেন কিছুতেই কাটাতে পারছি না। মনে হচ্ছে সারা জীবন দুপুর ও রাত্রিগুলো অন্ধকারে আমি 7 স্বর্ণ প্রতিমার সান্নিধ্য খুঁজে ফিরি। কিন্তু সেই কথা প্রাণনিধিবাবুকে বলতে পারলাম না। তবে আজ বলেই ফেললাম, আপনার সংগ্রহশালাটি দেখবার খুব ইচ্ছা ছিল। প্রাণনিধিবাবু বললেন, চলুন। তিনি একগোছা চাবি নিয়ে দোতলা সরু দালানের মধ্যে দিয়ে তালাবন্ধ ঘরের তালা খুললেন। দরজা খুলে জানালা উন্মুক্ত করতেই দীর্ঘ টেবিলের উপর নানা রকমের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা দেখতে পেলাম। নানা রকম দামি ও মহার্ঘ পাথরও রয়েছে। সব কিছুরই পরিচয় ও সংক্ষিপ্ত ইতিহাস পাশে পাশে কাগজের বোর্ডে লেখা আছে। আমি চমৎকৃত হয়ে গেলাম। শুধু নেশা নয়, অতি নিষ্ঠা না থাকলে এই রকম সংগ্রহ কেউ করতে পারে না। এক পাশে একটি বড় কাঠের বাক্সের ঢাকনা খুলে চমকে উঠলাম। দেখলাম কতগুলো লাল ও লালের উপর কলকা দেওয়া শাড়ি, তার উপরে স্তূপীকৃত সোনার গহনা। আমার খুবই চেনা শাড়ি ও গহনা, যা আমি সেই রাতে সোনার প্রতিমার গায়ে দেখেছিলাম। আমি প্রাণনিধির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এইগুলো কিসের সংগ্রহ প্রাণনিধিবাবু? তিনি বললেন, ওইগুলো আমার পারিবারিক সংগ্রহ। এক ট্র্যাজেডির সাক্ষী। আমি ব্যাকুল বিস্ময়ে ও কৌতূহলে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি ট্র্যাজেডি? প্রাণনিধিবাবু একটু চুপ করে থেকে বললেন, ট্র্যাজেডিটা ঘটেছিল 19বিংশ শতাব্দীর শেষের দিকে। আমার প্রপিতামহের 7 বোনকে এক রাত্রে এক বৃদ্ধ কুলিদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। 7 বছর বয়স থেকে 20-25-এর মধ্যে তাদের সকলের বয়স ছিল। প্রাণনিধিবাবু থামলেন। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলাম, তারপর? তিনি বললেন, কুলিনদের ব্যাপার তো সবই জানেন, কিন্তু ঘটনাটা যদি 19বিংশ শতাব্দীর গোড়ায় ঘটত কী হতো জানি না, কিন্তু শেষের দিকে হাওয়া একটু অন্যরকম ছিল। প্রপিতামহের বোনেরা সেই বিয়ে মেনে নিতে পারেনি। সকলেই এক রাত্রে বিষ খেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছিল। এসব চিহ্ন তাদেরই। আমি অপলক চোখে সেই বাক্সের শাড়ি আর গয়নাগুলোর দিকে তাকিয়ে রইলাম। আমার কানে বাজতে লাগলো ঝুমঝুম শব্দ ও চোখের সামনে ভাসল 7টি জীবন্ত সুবর্ণ প্রতিমা। একটি দীর্ঘশ্বাস ফেলে আমি কাঠের বাক্সের ঢাকনা বন্ধ করলাম। শতাব্দীর ওপারের 7টি প্রাণের যন্ত্রণা আমাকে আহ্বান করছিল। জাতির এই অভিশপ্ত খেলার করুণ সেই চিহ্ন আমি দেখেছি। দুপুরের খাওয়ার পরই সোজা কলকাতায় রওনা হয়ে গেলুম। এতক্ষণ শুনছিলেন ভূতের গল্প শতাব্দীর ওপর থেকে। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গল্প কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এইরকম গল্প শোনার জন্য কাকনবাসীতে ক্লিক করে ভিডিও দেখুন।